রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, অনেক আগে আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। পাকিস্তান সৌদি নিরাপত্তা যুদ্ধে অন্য আরব দেশের যোগদান ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্রের 4 সপ্তাহের মধ্যে ট্রাম্প পুতিন বৈঠক। আফগানিস্তানে আবার চালু হয়েছে ইন্টারনেট, রাস্তায় নেমে আনন্দ প্রকাশ লোকজনের। জাপানি টাইফুন মিসাইল মোতায়েন যুক্তরাষ্ট্রের। তুরস্ক তাদের নিজস্ব তৈরি কান যুদ্ধ বিমানে কোনো বিদেশি ইঞ্জিন ব্যবহার করবে না। যুক্তরাষ্ট্র রাশিয়ার পাল্টাপাল্টি যুদ্ধ প্রস্তুতির ঘোষণা। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, সৌদি আরবের মতো আরো বিভিন্ন দেশ পাকিস্তানের সাথে ন্যাটো আদলের প্রতিরক্ষা চুক্তি করতে পারে। সেজন্য ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে এক নির্বাহী আদেশে বলেছেন, ইসরায়েল যদি পুনরায় কাতারে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র কাতারকে রক্ষায় সামরিক পদক্ষেপ নেবে। কেবল তাই নয়, 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে বৈঠকের আগে ট্রাম্প নেতানিয়াহুকে বাধ্য করেন কাতারের কাছে ক্ষমা চাইতে আগের হামলার জন্য। কাতারকে রক্ষায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি বিষয়ক ট্রাম্পের নির্বাহী আদেশ বুধবার প্রকাশ করা হয়েছে। গত 9 সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা চালায় কাতারে, অথচ কাতারে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। কিন্তু এই ঘাঁটি কাতারের কোনো কাজে আসেনি ইসরায়েলের হামলা থেকে রক্ষায়। এছাড়া মধ্যপ্রাচ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মোট 30টি সামরিক ঘাঁটি। এইসব ঘাঁটির পেছনে আরবরা ট্রিলিয়ন ডলার খরচ করেছে। গত মে মাসেও ট্রাম্প সফরের সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত মিলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় সহ $3.5 ট্রিলিয়ন বিনিয়োগ চুক্তি করেছে। অথচ সেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনুমতি দিয়েছে কাতারে হামলার জন্য। 9 সেপ্টেম্বরে হামলার পর সমস্ত আরবদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। এর ফলে গত 18 সেপ্টেম্বর সৌদি আরব পাকিস্তানের সাথে ন্যাটো আদলের প্রতিরক্ষা চুক্তি করে। এই চুক্তির ফলে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। একইভাবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আক্রান্ত বলে গণ্য হবে। এই অবস্থায় এক দেশ অপর দেশকে রক্ষায় এগিয়ে আসবে। সৌদি পাকিস্তানের সামরিক চুক্তি গোটা বিশ্বের সামরিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের জন্ম দেয়। অন্য আরো আরব দেশ পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তিতে আগ্রহ হয়ে উঠতে পারে বলে জোর আলোচনা চলে। এ অবস্থায় টনক নড়ে যুক্তরাষ্ট্রের। ফলে ট্রাম্প বাধ্য হন কাতারকে রক্ষায় নিরাপত্তা গ্যারান্টির বিষয়ে ঘোষণা দিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার উপযুক্ত। আমাকে যদি নোবেল পুরস্কার দেওয়া না হয় তাহলে সেটা হবে যুক্তরাষ্ট্রের মানুষদের অবজ্ঞা করার শামিল। ট্রাম্প বলেন, আমি এখন পর্যন্ত 8টি যুদ্ধ বন্ধ করেছি। আমি অনেক আগে নোবেল পুরস্কারের উপযুক্ত, কিন্তু প্রতিবারই আমাকে এই পুরস্কারের ক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ার কোয়ান্টিকো সেনা ঘাঁটিতে জেনারেলদের এক সম্মেলনে এ কথা বলেন। ট্রাম্প বলেন, আমি 8টি যুদ্ধ বন্ধ করেছি, কিন্তু আপনি কি নোবেল পুরস্কার পাবেন? না, পাবেন না। পাবে এমন এক ব্যক্তি যে আসলে কিছুই করেনি। ট্রাম্প কৌতুক করে বলেন, তারা একজন লেখককে হয়তো এই পুরস্কার দিবে যে নিজেই নিজের স্বীকৃতি চায় না। ট্রাম্প বলেন, আমি আমার জন্য নয় বরং আমেরিকানদের জন্য এই পুরস্কার চাই। ট্রাম্প বলেন, আমি এখন পর্যন্ত কম্বোডিয়া, থাইল্যান্ড, কসোভো, সার্বিয়া, কঙ্গো, রুয়ান্ডা, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছি। চলতি বছর প্রথমে ইসরায়েল এবং কম্বোডিয়া ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব করেন। এরপর পাকিস্তানও ট্রাম্পের পক্ষে প্রস্তাব করেন। মঙ্গলবার কোয়ান্টিকো ঘাঁটিতে আকস্মিক সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির জেনারেলদের সম্মেলন ডাকা হয়। এই সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ জেনারেলদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, কেবল যুদ্ধের জন্য নয় বরং জেতার জন্য প্রস্তুত থাকতে হবে। হেগসেথ বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু শান্তির জন্য মাঝে মধ্যে যুদ্ধ করতে হয়। আমাদের যুদ্ধ শান্তির জন্য। আকস্মিক জেনারেলদের এই সম্মেলন এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা নিয়ে সারা বিশ্বে সমরাঙ্গনে কৌতূহলের জন্ম নিয়েছে। এ নিয়ে আলোচনা প্রসঙ্গে রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক যখন চরম তিক্ততা চলছে, তখন ভারতের রাজস্থানে শুরু হয়েছে 15 দিন ব্যাপী ভারত রাশিয়া যৌথ সামরিক মহড়া। এর আগে গত এপ্রিলে দুই দেশের নেভি বঙ্গোপসাগরে যৌথ মহড়ার আয়োজন করে। 4 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় অর্থনৈতিক সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠক হবে উভয় নেতার। ডোনাল্ড ট্রাম্প বুধবার তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি 4 সপ্তাহের মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় বসতে যাচ্ছি। এই আলোচনার বিষয় হবে সয়াবিন তেল।
চীন আমাদের কাছ থেকে সয়াবিন তেল কিনছে না। সয়াবিন তেল হতে পারে দুই দেশের বাণিজ্য সমস্যা সমাধানের উপায়। ট্রাম্প বলেন, আমাদের দেশের কৃষক দেশপ্রেমিক। আমি আমার দেশের কৃষকদের ভালোবাসি। আমাকে তাদের স্বার্থ দেখতে হবে। তুরস্ক জানিয়েছে তারা তাদের নিজস্ব তৈরি কান ফাইটার জেটের জন্য কোনো বিদেশি ইঞ্জিন ব্যবহার করবে না। এই বিমানের ইঞ্জিন তুরস্ক নিজেই তৈরি করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং প্রেসিডেন্সি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান হালুক গরগুন মঙ্গলবার বলেছেন, কেবলমাত্র কান বিমানের প্রোটোটাইপের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু সিরিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে বিদেশি কোনো ইঞ্জিন ব্যবহার করা হবে না। কান ফাইটার জেটের জন্য তুরস্কের তৈরি ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে TF-35,000। 2023 সালে তুরস্ক তাদের নিজস্ব তৈরি 5th জেনারেশন স্টেলথ ফাইটারের প্রোটোটাইপ বা মডেল বিমান হাজির করে। 2024 সালে প্রথম আকাশে উড়ে ওঠে। 2028 সালে বিমানটির ম্যাস প্রোডাকশন শুরু হবে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া 48টি এই বিমান কেনার চুক্তি করেছে। তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে 101টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি করেছিল, কিন্তু রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম কেনার কারণে 2020 সালে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-35 বিমান বিক্রি বন্ধ করে সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর তুরস্ক জোর দেয় নিজেরই 5th জেনারেশন ফাইটার জেট উদ্ভাবনে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর তুরস্ক হলো চতুর্থ দেশ যারা নিজেরা এ ধরনের যুদ্ধ বিমান তৈরি করেছে। ফাইটার জেট ইঞ্জিনের পাশাপাশি হেলিকপ্টার ইঞ্জিনও তৈরি করেছে। আফগানিস্তানে আবার চালু করা হয়েছে ইন্টারনেট। বুধবার নতুন করে ইন্টারনেট চালুর পর আফগানিস্তানের অনেক মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে। ইন্টারনেট ভিত্তিক নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করার লক্ষ্যে গত সোমবার তালেবান সরকার বন্ধ করে দেয় সারা দেশের ইন্টারনেট। একই সাথে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ভিত্তিক বিশাল টেলিফোন নেটওয়ার্ক। এর ফলে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আফগানিস্তান। ধস নামে ব্যবসা বাণিজ্যে বিপর্যয় দেখা দেয় বিমান ওঠানামায়। দেশে বিদেশে ব্যাপক সমালোচনা এবং চাপের মুখে পড়ে হঠকারী তালেবান সরকার। ফলে বুধবার আবার ইন্টারনেট চালু করতে বাধ্য হয়। 2021 সালে ক্ষমতা গ্রহণের পর তালেবানরা বন্ধ করে দিয়েছে নারী শিক্ষা। প্রাথমিক স্তরের পর মেয়েদের আর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া হয় না। জাপানে টাইফুন মিসাইল সিস্টেম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফিলিপাইন, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন বিরোধের প্রেক্ষিতে জাপানে যুক্তরাষ্ট্রের এই মিসাইল সিস্টেম মোতায়েন নতুন মাত্রা যোগ করেছে। টাইফুন মিসাইল সিস্টেমের মাধ্যমে মাঝারি পাল্লার SM-6 এবং টোমাহক ক্রুজ মিসাইল উৎক্ষেপণ সম্ভব। টাইফুন মিসাইল সিস্টেমের সাহায্যে 500 কিলোমিটার দূরে ভূমি ও সাগরে লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম। চীনের উপকূল ভাগ এই মিসাইল সিস্টেমের আওতায় পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ফিলিপাইনে গড়ে তুলতে যাচ্ছে তাদের নেভির জন্য বিশাল এক অস্ত্র গুদাম ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। সুবিক পেতে 25 বর্গমাইল এলাকা জুড়ে গড়ে তোলা হবে এই অস্ত্র গুদাম কেন্দ্র। ভবিষ্যতে এখানে গড়ে উঠতে পারে অস্ত্র নির্মাণ কারখানা। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ চীনের জন্য বড় ধরনের হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। গাজায় ত্রাণ সরবরাহের জন্য পাঠানো একটি ফ্লোটিলা বর্তমানে গাজা উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে গেলে এখন পর্যন্ত ইসরায়েলি হামলা এড়াতে পারেনি কেউ। এই ফ্লোটিলা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে তো? পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা উপকূল থেকে মাত্র 100 মাইল দূরে রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের এই নৌবহর এখন পর্যন্ত কোনো বড় ধরনের হামলা বা বাধার মুখে পড়েনি। ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে তারা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এই বহরে থাকা একমাত্র বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম বুধবার সন্ধ্যায় ফেসবুকে লেখে, আমার ড্রোন ওয়াচ দেখাচ্ছে সামনে আরো 1 ঘন্টা পথ। এই সময়ে হামলার আশঙ্কা বেশি থাকে। একটু আগে একটি তুর্কি জাহাজ দেখা গেছে, তবে এখনো কিছু ঘটেনি। আমরা খুব সতর্ক আছি। ত্রাণবাহী সেই নৌকা ফেলা ইতোমধ্যে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে। অতীতে যতবার কোনো ফ্লোটিলা এই এলাকায় ঢোকার চেষ্টা করেছে, ইসরায়েল সেগুলোর উপর ততবারই হামলা চালিয়েছে। বুধবার ইসরায়েলের সরকারি সংবাদ মাধ্যম কান জানায়, সেনাবাহিনী নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ দিয়ে ফ্লোটিলার নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে সব জাহাজ আটকানো হবে না, কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও আছে। ইসরায়েল নৌযান আরোহী কয়েকশো কর্মীকে আটক করবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে এবং পরে আশদোদের বন্দরের মাধ্যমে দেশ থেকে বহিষ্কার করবে। স্পেন থেকে 31 আগস্ট যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজায় যাওয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় সামুদ্রিক অভিযান।
এতে অন্তত 44টি দেশের প্রতিনিধি দল সহ 50টিরও বেশি জাহাজ রয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত একটি দেশের আঞ্চলিক জলসীমা, এর বাইরে 200 মাইল পর্যন্ত অর্থনৈতিক এলাকা। তবে উচ্চ সাগরে কোনো দেশের নিয়ন্ত্রণ থাকে না এবং সবার জন্য চলাচল উন্মুক্ত। 1982 সালের সমুদ্র আইন কনভেনশন UNCLOS বলছে উচ্চ সাগরে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। শুধুমাত্র দস্যুতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে হস্তক্ষেপের সুযোগ থাকে। 2010 সাল থেকে গাজার অবরোধ ভাঙতে একাধিক মানবিক ফ্লোটিলা পাঠানো হয়েছে, যেগুলোর অধিকাংশই আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হস্তক্ষেপের শিকার হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল মাভি মারমারা জাহাজে হামলা, যেখানে 10 জন কর্মী নিহত হন এবং বহু আহত হন। 2024 সালে জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেন এইসব ফ্লোটিলার চলাচল বৈধ এবং এতে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন। সুমুদ ফ্লোটিলা বর্তমানে আন্তর্জাতিক জলসীমা ও ফিলিস্তিনের জলসীমায় প্রবেশ করে গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে। জাতিসংঘের বিভিন্ন আইন ও চুক্তি অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছাতে কোনো বাধা দেওয়া যাবে না এবং আন্তর্জাতিক জলসীমায় জাহাজের চলাচল মুক্ত ও নিরাপদ থাকতে হবে। এই আইনগুলোর উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদ রাখা এবং সমুদ্রপথে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, যেন কোনো দেশ নিজের ইচ্ছা মতো আইন প্রয়োগ করে সাধারণ মানুষের ক্ষতি করতে না পারে। পুতিনকে শান্ত করার চাবি আছে একমাত্র শি জিনপিং এর হাতে। ইউরোপ নেতারা এতদিনে সেটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। পোল্যান্ডও এবার তাই নালিশ নিয়ে উপস্থিত হলো চীনে। কাঁটা দিয়ে কাঁটা তোলাই যেন এখন একমাত্র উপায়। ন্যাটোর সাথে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনায় রীতিমতো নতুন যুদ্ধ বেঁধে যাচ্ছে। একদিকে ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে নতুন যুদ্ধের সম্ভাবনা। এবার সংকট নিয়ে চীনা প্রেসিডেন্টের দ্বারস্থ হলো ইউরোপ। পোল্যান্ড জানিয়ে দিল ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে প্রভাব বিস্তার করতে পারে শুধুমাত্র চীন। দেশটির দাবি রাশিয়া বেইজিং বন্ধুত্বই যুদ্ধবিরতির মূল চাবিকাঠি। মাত্র কদিন আগেই বন্ধুর আমন্ত্রণে বেইজিং গিয়ে চীনের অত্যাধুনিক সব সমরাস্ত্র এবং কুচকাওয়াজ উপভোগ করে এসেছিলেন পুতিন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের চলমান যুদ্ধবিরতি নিশ্চিত করার মতো প্রভাব বিশ্বে একমাত্র চীনেরই আছে। পোলিশ পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন এই যুদ্ধে যুদ্ধবিরতি আনতে সক্ষম দেশ একমাত্র চীন। তার মতে রাশিয়া এখন চীনের ওপর এতটাই নির্ভরশীল যে বেইজিং এর হাতে কার্যকর চাপ প্রয়োগের সুযোগ আছে। তবে প্রশ্ন হলো, সেই পথে কি হাঁটবেন শি জিনপিং? যদিও ইউক্রেনে যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছেন চীনা কর্মকর্তারা, তবে বেইজিংয়ে কথার বাইরে গিয়ে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ধারণায় এনেছে মৌলিক পরিবর্তন। এতে করে মহাদেশটি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে যেখানে বাইরের শক্তির ওপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। নোয়েল রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন। এই পদক্ষেপগুলো মূলত রাশিয়ার সামরিক ব্যর্থতা ঢাকতে এবং ইউরোপীয়দের ইউক্রেন সমর্থন কমানোর উদ্দেশ্যে নেওয়া হলেও ইউরোপে উল্টো প্রভাব পড়েছে এবং ইউক্রেনের সমর্থন বেড়েছে। রাশিয়া এবং ন্যাটো বর্তমানে ভয়ঙ্কর এক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে। জার্মানি, ফ্রান্স এবং পোল্যান্ড যৌথভাবে রাশিয়াকে মিত্র দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে রুশ বাহিনীর আকাশসীমা লঙ্ঘন আরও বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করে বলছে এটি রুশ বিরোধী প্রচারণার অংশ। এবার কাতারের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুকে একরকম বিপদেই ফেললেন ট্রাম্প। কাতারে ফের হামলা হলে ইসরায়েলেই পাল্টা হামলা চালাবে খোদ যুক্তরাষ্ট্র। এমন ঘোষণার পর এবার চমকে উঠলেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে কাতারের সামরিক সুরক্ষায় এক ঐতিহাসিক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, কাতারে কোনো ধরনের সশস্ত্র হামলা হলে তা যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে ধরা হবে। আর এমন পরিস্থিতিতে কাতারের পক্ষ নিয়ে পাল্টা হামলা চালাবে আমেরিকা। হোয়াইট হাউসের এই পদক্ষেপ আসলো সম্প্রতি দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনার পর। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দেশটির নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাতারকে আশ্বস্ত করতে হোয়াইট হাউস দ্রুত এই পদক্ষেপ নিয়েছে। নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, কাতারের বিরুদ্ধে কোনো ধরনের সশস্ত্র হামলা হলে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধে সব ধরনের আইনসঙ্গত ব্যবস্থা নেবে। এর মধ্যে কূটনৈতিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং প্রয়োজনে সামরিক প্রতিক্রিয়াও অন্তর্ভুক্ত থাকবে। কাতারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা এই নির্বাহী আদেশের লক্ষ্য। দোহায় ইসরায়েলি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে তেল আবিবকে সতর্ক করেন। হোয়াইট হাউসের সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে। এটি ইঙ্গিত করছে ওয়াশিংটন আর কাতারের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে। চলতি বছরের শুরুতে সেই ঘাঁটি ইরানের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এরপর থেকেই ওয়াশিংটন আরও বেশি সতর্ক। নতুন নির্বাহী আদেশে স্পষ্ট বলা হয়েছে, সিনিয়র মার্কিন কর্মকর্তারা কাতারের বিরুদ্ধে যেকোনো বিদেশি আগ্রাসনের সময় দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া জানাবেন। শুধু সামরিক দিক নয়, সাম্প্রতিক সময়ে গাজার যুদ্ধবিরতি প্রক্রিয়ায় মধ্যস্থতার ভূমিকায়ও কাতারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। নির্বাহী আদেশে উল্লেখ আছে, ভবিষ্যতে কূটনৈতিক সমঝোতার প্রয়োজনে কাতারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বিশ্লেষকরা বলছেন, এভাবে কাতারকে পাশে টেনে ওয়াশিংটন শুধু একটি দেশ নয়, গোটা উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব আরও শক্ত করতে চাইছে। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে হিসেব নিকেশে বসেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ কাতারকে দেওয়া এমন প্রতিরক্ষামূলক প্রতিশ্রুতি অঞ্চলটির শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কাতারের উপর আবারও কোনো হামলা হয়, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এতে শুধু ইসরায়েল নয়, ইরান সহ অন্যান্য শক্তিও সরাসরি জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ এই নির্বাহী আদেশ শুধু কাতারের নিরাপত্তা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই বড় ধরনের প্রভাব ফেলবে। শেষমেশ রাশিয়ার সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেই বসল ইসরায়েল। এবার রাশিয়ার সঙ্গে সমঝোতাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে ইসরায়েল। নিজেদের ভান্ডারে থাকা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠাচ্ছেন নেতানিয়াহু। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল রাশিয়ার মধ্যে থাকা নীরব দীর্ঘদিনের সমঝোতার অবসান ঘটবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। התקיפות של צה"ל והמוסד על תוכנית הגרעין של איראן. রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা করে আসলেও সরাসরি ইসরায়েলের বিপক্ষে যায়নি, কিন্তু নেতানিয়াহু ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর মাধ্যমে যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠে ছুরি বসিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাতে এ সরবরাহ নিশ্চিত হয়েছে। ще один пункт, на який би я звернув увагу. বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভে ইতোমধ্যেই প্রথম প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছেছে। খুব শীঘ্রই আরো দুটি সিস্টেম ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল থেকে প্রায় 90টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে, যেখান থেকে এগুলো ইউক্রেনে পৌঁছানো হবে। ইসরায়েলের এই পদক্ষেপ মস্কোকে ক্ষুব্ধ করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ইতোমধ্যে রুশ কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 2024 সাল থেকে ইউক্রেন ইসরায়েলের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিল, কিন্তু মস্কো তখন তেল আবিবকে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। দীর্ঘদিন ইসরায়েল এ বিষয়ে নিশ্চুপ থাকলেও চলতি সপ্তাহে মার্কিন সিএন বিমানের মাধ্যমে দক্ষিণ ইসরায়েলের বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের রেজেসস শহরে নেওয়া হয়েছে।